স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। বিপদে একসাথে থাকার মতো যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না। ওই বছর ফেনী সহ ৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঘর হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন ড ইউনূস। বিপদগ্রস্ত মানুষের পাশে থাকাই সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফেনী, নোয়াখালী সহ ৪ জেলা, যাতে ধ্বংস হয় বহু বাড়িঘর, ঘটে হতাহতের ঘটনাও। তাৎক্ষণিক সম্মিলিতভাবে খাদ্য সংকট এড়ালেও আবাসন সমস্যায় থাকে বহু পরিবার। তাদের মাথাগোঁজার ঠাঁইয়ের জন্য একটি বিশেষ আবাসন প্রকল্প হাতে নেয় সরকার, যার বাস্তবায়ন করে সেনাবাহিনী। সেই প্রকল্পে ৩০০ পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয় বুধবার। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো দুর্যোগে একসাথে থাকতে হবে, তাতে এগিয়ে যাবে দেশ। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। প্রধান উপদেষ্টা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা সরকারের দায়িত্ব। ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে, কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না। অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয়, এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা, আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব ছিল। এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরা স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। মাথা গোঁজার জায়গা হয়েছে। এবার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে এগিয়ে নিতে মনোযোগী হবার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। প্রধান উপদেষ্টা জানান, মোট বরাদ্দের অর্ধেক খরচে নির্মাণ হলেও মানসম্মতভাবেই তৈরি করা হয়েছে ঘরগুলো। এতে করে সৎভাবে কাজ করার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিমান বাহিনীকে আরও আধুনিকায়নে সব ধরনের সহায়তা করবে সরকার, এমন মন্তব্য করে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, এজন্য ভোটার তালিকা হালনাগাদে কক্সবাজারের ৫৬টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে যাদের ২টি ভোটার আইডি কার্ড রয়েছে, যাচাই বাছাই শেষে দ্বিতীয়টি বাতিল করা হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে রোহিঙ্গাদের শনাক্ত করে বাদ দেওয়া সংক্রান্ত বৈঠক শেষে এসব জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, ভোটার তালিকা নিয়ে দেশব্যাপী নিয়মিত হালনাগাদ কার্যক্রম করছে ইসি। এতে কেউ এরই মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকলেও তাদের বাদ দেওয়া হচ্ছে। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়ায় নাগরিকের ভুল বা অবৈধ তথ্য না থাকলে তা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। টেকনিক্যাল ত্রুটির কারণে কেউ একাধিক এনআইডি পেয়ে থাকলে তাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে এই কমিশনার জানান, আদালতের নির্দেশনা মেনেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করে গেজেট প্রকাশ করেছে ইসি। সাম্প্রতিক সময়ে আপনার রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে 56টা উপজেলাকে 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি।
আর রোহিঙ্গাদের তারপরে প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। ঝিনাইদহ সদরের দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। নিহত মোশাররফ হোসেন বিএনপির কর্মী। স্থানীয়রা জানিয়েছে, দিঘিরপাড় গ্রামে মোশাররফ হোসেন ও কুদ্দুস মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। তারা দুইজনই আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন, কিন্তু ৫ অগস্টের পর যোগ দেন বিএনপিতে। মোশাররফ স্থানীয় বিএনপি নেতা শাহাবুর রহমান আর কুদ্দুস মোল্লা মাহবুর আলী মল্লিকের সমর্থক হওয়ায় তাদের দ্বন্দ্ব রাজনৈতিক বিরোধে রূপ নেয়। এরই জেরে দুপুরে দিঘিরপাড় গ্রামের সংঘর্ষে জড়ায় শাহাবুর রহমান ও মাহবুর আলীর সমর্থকরা। এতে দুই পক্ষের অন্তত ২১ জন আহত হয়। কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। এবছর ৫ই মে থেকেই বাজারে উঠবে এ জেলার আম। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মত বিনিময় সভায় চাষি, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গোবিন্দভোগ, গোপালভোগ সহ দেশীয় প্রজাতির বৈশাখী আম ৫ই মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি বাজারে উঠবে ৫ই জুন। নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম পাড়া ও বাজারজাত করা যাবে না। ধাপে ধাপে পরিপক্ক হয় গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি জাতের আম। এবছর ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা কৃষি বিভাগের। বাংলাদেশ পাকিস্তান টি-20 সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। ফয়সালাবাদ ও লাহোরে আগামী ২৫ মে থেকে ৩রা জুন পর্যন্ত চলবে সিরিজটি। বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছাবে ২১ মে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ খেলবে টাইগাররা। পরের ৩টি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩রা জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ৫ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূল সফরসূচিতে দুই দলের ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা থাকলেও আগামী বছর টি-20 বিশ্বকাপের কথা ভাবনায় রেখে ওয়ানডে সিরিজ বাদ দেওয়া হয়েছে। তার বদলে দুটি টি-20 যোগ করা হয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক